কারো মোবাইলে একটা মেসেজ আসে, সেই মেসেজে ক্লিক করা মাত্র মোবাইলের সব ইনফরমেশন অন্যের কাছে চলে যায়। কাউকে আবার বোকা বানিয়ে এটিএম ডিটেলস নিয়ে ব্যাংক থেকে টাকা উধাও করে দেওয়া হয়। কারোর সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট হ্যাক করে তাতে অশালীন কাজকর্ম পোস্ট করে দেওয়া হলো। কোনো সংস্থার বা ব্যক্তিগত কম্পিউটার বা মোবাইলে ঢুকে নিমিষে সব তথ্য চুরি করে নেওয়া হলো। সাইবার ক্রাইম বা ডিজিটাল প্রতারণার এ ধরনের খবর আজকাল প্রায় আমরা শুনতে পাই। অনেকেই অবগত আছেন এ ব্যাপারে। তথ্য প্রযুক্তির অগ্রগতিতে একদিকে যখন আমরা নানান ধরনের গ্যাজেট বা যন্ত্র ব্যবহার করছি, অন্যদিকে এই সুযোগ কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা তাদের জাল বুনছে। আমরা অনেকেই এই ব্যাপারটা বিস্তারিত জানি। সহজলভ্যতার কারণে একদিকে যেমন বেড়ে চলেছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা, তেমনভাবে পাল্লা দিয়ে বেড়ে চলেছে সাইবার অপরাধ। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অপরাধের সংখ্যা বেশি। কিভাবে এর থেকে রক্ষা পেতে পারি আমরা? আর যারা এই ধরনের অপরাধ শিকার হচ্ছেন তারা কি বিচার পাচ্ছেন? আমাদের রাজ্যে সাইবার ক্রাইমের চিত্রটা কেমন? চলুন আজ একটু বিস্তারিত জানা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। সাইবার ক্রাইম নিয়ে আজকের বিশেষ টক শোতে আমার সাথে রয়েছেন রাজ্যের প্রাক্তন পুলিশ আধিকারিক নন্দন সরকার, প্রাক্তন ব্যাংক কর্মী নিখিল দেবনাথ এবং বিশিষ্ট আইনজীবী দেবদাস বক্সি, নিখিল দাস এবং বিশিষ্ট আইনজীবী দেবদাস বক্সি। আপনাদের তিনজনকেই স্বাগত। নন্দনবাবু, প্রথমে আপনার কাছে আসি। আমরা সাইবার ক্রাইম বলতে কি বুঝি? আমাদের দর্শক বন্ধুরা যারা হয়তো বিস্তারিত জানেন না সাইবার ক্রাইম কি, তাদের জন্য যদি একটু বলেন সাইবার ক্রাইম বলতে আমরা কি বুঝি? সাইবার ক্রাইম বলতে আমরা বুঝি যে কম্পিউটার বা ইন্টারনেট বা যে কোনো ধরনের ইলেকট্রনিক্স মিডিয়া যেটা একটা লার্জ এরিয়া কভার করে তার সাহায্য নিয়ে কোনো ধরনের ক্রাইম করা। এই ক্রাইমে সব মানে থাকে অনেক সময় একটা রংফুল গেইন, বা কখনো থাকে হয়তো বা ডিসঅনেস্ট কোনো ইন্টেনশন, বা কখনো হয়তো থাকে যে কোনো ধরনের প্রতিপক্ষের একটা যে প্রফেশনাল রাইভেলরি থেকে ওদের সিস্টেমটাকে ড্যামেজ করে দেওয়া। সেটা কান্ট্রি টু কান্ট্রিও হতে পারে। আবার বিভিন্ন ধরনের মানে কমার্শিয়াল যে ফার্ম গুলো আছে তাদের মধ্যে এরকম কম্পিটিশন গুলো লেগে থাকে। অর্থাৎ এটা এই যে সাইবার ক্রাইম বলতে যেটার উদ্দেশ্যটা কখনোই ভালো থাকে না, সেটা বিভিন্নভাবে হয়। অনেক সময় কি হয় যে আপনার এই যে আজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, যে যেখানে ইনস্টাগ্রাম আছে, এখানে ফেসবুক আছে, এখানে টুইটার আছে, এর মাধ্যমে বিভিন্ন ধরনের আসে, অফার আসে বিভিন্ন ধরনের, যে আপনি যদি এটা করেন তাহলে সেই জিনিসটা আপনি এই লাভটা পাবেন। তো এটা বিভিন্ন ধরনের ক্রাইমগুলো যে হয় সেখানে একটা বড় ধরনের ব্যাপার হলো সেটা হলো আইডেন্টিটি থেফট। আইডেন্টিটি থেফটে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টে কিন্তু সেটা একটা মানে কগনিজেবল অফেন্স করা হয়েছে। যে অফেন্সটাতে আপনি ধরুন ফেসবুকে আপনার একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে আপনার প্রোফাইল পিকচার আছে, সেই প্রোফাইল পিকচারটাকে বা অন্য কোনো আমার পিকচারটাকে নিয়ে একটা অ্যাকাউন্ট খুলে ফেলা, সেই অ্যাকাউন্ট থেকে বিভিন্ন জায়গায় মেসেজ পাঠানো যে আমার খুবই টাকার দরকার, বা আমি কাউকে কোনো একটা করতে রিকোয়েস্ট করছি, এবং সেই লোকগুলোকে এরা সিলেক্ট করে যে খুব প্রভাবশালী লোকদেরই সিলেক্ট করে। আচ্ছা, তো কিছুদিন আগে আমার এরকম একটা ঘটনা হয়েছিল যে আমার নামে আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেলেছে আগরতলাতে। আচ্ছা, এবং এটাতে প্রায় নিমেষের মধ্যে 550 থেকে 600 জন ওটার মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পেয়ে সবাই অ্যাকসেপ্ট করেছে, মানে আমার চেহারা দেখছে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এখন এখানে এরা একটা এইভাবে একটা লোক, একটা প্রতারক আর কি, যে সাইবার ক্রিমিনাল, ও বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে যে ও সিআরপিএফ এ চাকরি করে, কখনো বলছে বিএসএফ এ করে, এভাবে মেসেজ পাঠাচ্ছে আমার ওই পিকচার দিয়ে, যে অনেক ধরনের জিনিস ওর কাছে আছে যেগুলো সে এখন ট্রান্সফার হয়ে গেছে, স্টেট থেকে চলে যাবে, খুব অল্প দামে বিক্রি করবে। তো যারাই ফোন ধরছে ওদের ফোনে ওই পিকচার গুলো পাঠিয়ে দিচ্ছে। টোটাল ম্যাটেরিয়ালস এর দাম কমসে কম 8 থেকে 10 লক্ষ টাকা হবে, সে এটা 70,000 টাকা দিয়ে ছেড়ে দেবে। তো সবাই যখন এটা, অনেকে তো লোভ সামলাতে পারে না, অনেকে এই সম্বন্ধে অজ্ঞ থাকে সাইবার ক্রাইম সম্বন্ধে, অনেকে হয়তো ফোন নাম্বার দিল, দিয়ে অত ওই বললো ঠিক আছে আপনি 10,000 টাকা পাঠিয়ে দিন, তাহলে আপনার এখানে আমরা টাকা করে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এভাবে অনেকে প্রতারিত হচ্ছে। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের আপনার এই যে চেইন মার্কেটিং হয়, চেইন মার্কেটিং হয় যে এত টাকা দিলে আপনি এত টাকা পাবেন। অর্থাৎ সাইবার ক্রাইম বলতে আপনি যেটা প্রশ্নটা করেছেন সবগুলোই করতে গেলে কিন্তু একটা ইনস্ট্রুমেন্ট লাগবে। সেটা কম্পিউটার হতে পারে, মোবাইল হতে পারে, ইন্টারনেটের সাহায্য নিয়ে, বা যে কোনো ধরনের লোকাল এরিয়া নেটওয়ার্ক দিয়েও সেটা করা যায়। ওকে, সেটাকেই আমরা
অপরাধ বলছি, সাইবার অপরাধ বলছি, সাইবার স্পেসে থাকতে হবে। ঠিক একদম। নিখিল বাবু, এই যে ব্যাংকে আমরা বিভিন্ন সময় আমরা দেখি যে বিভিন্ন কায়দায় ব্যাংকের টাকা উধাও করে দেওয়া হচ্ছে, ব্যাংক আর কিভাবে জড়িত থাকে এটার সঙ্গে, মানে ব্যাংকে কিভাবে ইউটিলাইজ করা হয়? নমস্কার। প্রথমেই আমি যে কথাটা বলতে চাই সেটা হলো আজকের যুগটা এমন একটা যুগ যেটাতে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এমন ভাবে এটা মানে বিকাশ ঘটেছে যে বিশেষ করে ব্যাংকিং যে পরিষেবাতে অনলাইন বিজনেসটা এখন মুখ্য হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর কাছে। এখন এই সাইবার ক্রাইমটা কিন্তু মূলত নির্ভর করে মধ্যবিত্ত শ্রেণীর উপরেই। আচ্ছা, তো কি করে তারা যেটা করে ব্যাংকের সঙ্গে যেই বিষয়টা নিয়ে মানে ব্যাংকের সঙ্গে যোগাযোগটা, সেটা হলো ওটিপিটা। বিভিন্ন অ্যাকাউন্ট থেকে যখন টাকা যায় তখন একটা ওটিপি ছাড়া তো টাকা যেতে পারে না, ওটিপিটা লাগবে। এই ওটিপিটা ডিসক্লোজ করলেই কিন্তু সে ফাঁদে পা দিল। আচ্ছা, তো এটা যেমন আছে একটা ব্যাংকের সঙ্গে, আরেকটা বিষয় এখন ইদানিং যুক্ত হয়েছে, যেটা উনি বললেন, নন্দনবাবু বললেন, যেটা যে এখন বিভিন্ন দিক থেকে যে ক্রাইমগুলি আসছে ফেসবুকে, যেমন ইদানিং যেগুলি আসছে ত্রিপুরার ক্ষেত্রে, আমি তো বাইরের কথা, ত্রিপুরাতে ইনস্টাগ্রাম এবং টুইটার খুব একটা নেই। আচ্ছা, হ্যাঁ, ত্রিপুরাতে মূলত করে ফেসবুক এবং ফেসবুক রিলেটেড মেসেঞ্জার দিয়ে, মানে এই ফেক অ্যাকাউন্ট খুলে এই অ্যাকাউন্ট থেকে হ্যাঁ কোনো একজন সরাসরি একেবারে নিকট আত্মীয়র কাছে কিন্তু যায় না। আচ্ছা, নিকট আত্মীয়কে জানলে সে তো নিকট আত্মীয়, সে কোথায় আছে না আছে তো জানে। সুতরাং নিকট আত্মীয়র কাছে সে যায়, মানে কোনো মেসেজ পাঠায় না, পাঠায় একটু দূরের অথচ খুব ঘনিষ্ঠতা আছে আচ্ছা, এমন মানুষের কাছে পাঠায়, যেমন আমি বিপদে পড়েছি বা এরকম একটা কিছু, এরকম পাঠিয়ে তারা টাকা দাবি করে যে একটা বিশেষ প্রয়োজনে আমার টাকাটা দরকার, তুমি যে পাঠাও, আমি তোমাকে কালকে দিয়ে দিচ্ছি বা পরশু দিয়ে দিচ্ছি, যে পাঠিয়ে দিল। এইটা সরাসরি পাঠায়, এটাতে কিন্তু ওটিপির ব্যাপার নেই। আচ্ছা, এটা অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার। হ্যাঁ, অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার। আরেকটা যেটা হয়, এখন বললো যে আপনার একটা পরিষেবা, মনে করুন আপনার বিদ্যুৎ লাইনটা আগামীকাল এটা কেটে দেওয়া হবে, ডিসকানেক্টেড করে দেওয়া হবে আগামীকাল বিদ্যুৎ বিল, আর বিদ্যুৎ হবে না। অথচ দেখা গেল ওই দিনই যার কাছে ফোনটা আসলো বা মেসেজটা আসলো, ওই দিনেই হয়তো বা সে বিল দিয়ে দিয়েছে, কিন্তু বিল দেওয়ার পরও তার যখন আসে, তখন যখন সে উত্তরে বললো যে আমি তো আজকে বিল দিয়েছি, না, বিলটা এখনো তোমার এটা রেগুলার হয়নি, এটা এখনো অ্যাকসেপ্টেড হয়নি, তোমার এই হ্যাঙ্গিং অবস্থায় আছে, তুমি দাও, না কিন্তু কেটে দেবে। বেশি না, তুমি 10 টাকা দাও, 10 টাকা দাও, 10 টাকা দিল। 10 টাকা দেওয়ার পরেই সে বললো যে এই যে 10 টাকা যে ওই অ্যাকাউন্ট যে গেল, সে ওই একটা নির্দিষ্ট একটা নাম্বারে সে করলো, এই 10 টাকাতে সে কিন্তু ওটিপিটা হ্যাক করে নিল। আচ্ছা, ওটিপি হ্যাক করলে কিন্তু এই অ্যাকাউন্টের টাকাটা মানে কোনোভাবে সে ওটিপিটা ওখান থেকে নিয়ে নিল, এই যে ট্রানজাকশনের ফাঁকে নিয়ে নিল। এখন আরেকটা যেটা হচ্ছে, এটা যেটা ভয়ঙ্কর, যেটা ইদানিং চলছে, আমি যে ওটিপিটা হ্যাক করে নিয়ে গেল কিভাবে, সেটাই তো ব্যাংকের একটা টেকনোলজির অভাব আছে। হ্যাঁ, এটা তো আমি টাকা পাঠালাম, আমার ওটিপি কি করে হ্যাক হয় না, ওটিপিটা তো সরাসরি হ্যাক হচ্ছে না তো। হ্যাঁ, এভাবে আপনি তো আর বলছেন না, ওটিপিটা আপনাকে বলতে দিচ্ছে না, আপনাকে টাকার ওটিপি দিচ্ছে না, আপনাকে আবার আরেকজনের কাছে বলবে যে মুখ ইঞ্জিনিয়ারের কাছে পাঠাচ্ছি, আপনার ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলুন। ইঞ্জিনিয়ার তখন একটা নাম্বার আসবে, এটা ওই নাম্বার দিয়ে ইঞ্জিনিয়ারের কাছে কথা বলুন। এটা অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট টাইপেরই, মানে এটা অন্য ধরনের, এটা পরোক্ষভাবে হয়, এটা প্রত্যক্ষভাবে এটা হচ্ছে না। আর যেটা ইদানিং খুব দেখা যাচ্ছে, এটা হলো, এটা মানে বিশেষ করে মেসেঞ্জারে করে, এমনকি মেসেঞ্জার না, শুধু যেভাবেই হোক কানেক্ট যদি করতে পারে, হোয়াটসঅ্যাপে করে। আচ্ছা, হোয়াটসঅ্যাপে যেটা করে, একটা হোয়াটসঅ্যাপ মেসেজ আসলো, ভিডিও কল আসলো, ভিডিও কলটা যেমন ইদানিং আমি একটা পেয়েছি, এরকম ব্যাংকের একজনা 3টা পেয়েছি, এই
ব্যাংকের একজনের কাছে আসলো, এটা রাত্রিবেলা আসলো, দেখা গেল এমন একজন একটা মহিলা, ওকে, হ্যাঁ একেবারে মানে অসংলগ্ন অবস্থায়, হ্যাঁ মহিলা একটা ফোন করলো। হঠাৎ ফোনটা আসলো, খেয়াল করলো না, ঘুমের মধ্যে একটু ইয়ে আছে, মধ্যরাত্রি, সে টিপ দিয়ে ধরলো পরে কথা বললো, সেও ঘুমাচ্ছে। তাহলে কি দাঁড়ালো এটা? তার পিকচারটা যেটা ভিডিও কলে আসলো, এটা কোথাকার আসলো? এটা আসলো তার ঘুমের মধ্যে বিছানায়, যে ওই পাশ থেকে যেটা যে করলো সেও বিছানায়। তার এই দুইটাকে মিলে একটা ফেক ভিডিও করলো, ভিডিও করে ব্ল্যাকমেলিং শুরু করলো। এখন ব্ল্যাকমেলিংটা কিভাবে হয়? ব্ল্যাকমেলিংটা তারা করছে না, সঙ্গে সঙ্গে দেখা গেল পুলিশের দিনে আসলো, পুলিশের ড্রেস পরা একজন এসপি বা ডিএসপি র্যাঙ্কের এরকম একটা দেখালো, হ্যাঁ দেখে অমুক জায়গা থেকে বলছি, অমুক আমি আমার এমন ডিপার্টমেন্টে অমুক বলছি, তোমার নামে এই কেস এসেছে, তোমাকে অ্যারেস্ট করবো, তোমাকে অ্যারেস্ট করবো, হ্যাঁ তুমি এখন অ্যারেস্ট করার কথা বললেই তো বললে যে আমি কিভাবে বাঁচতে পারি, এইভাবে টাকা নিচ্ছে। এবং আমার এক পরিচিতের কাছ থেকে এরকম ভাবে 3.5 লক্ষ টাকা নিয়ে গেছে। এরপরে যখন আমি জানলাম, সঙ্গে সঙ্গে বললাম বন্ধ করা, আর দেবে না, সঙ্গে সঙ্গে আমি ক্রাইম ব্রাঞ্চে নিয়ে গেলাম। ওকে, আসবো আপনার কাছে আরেকবার। দেবদাস বক্সী আমাদের সঙ্গে রয়েছেন, বিশিষ্ট আইনজীবী আছে। দেবদাসবাবু, আমাদের রাজ্যের এই যে সাইবার ক্রাইমের চিত্রটা কতটা উদ্বেগজনক, মানে কতটুকু আপনারা কি দেখছেন এই ধরনের এই যে ঘটনাগুলো আমরা শুনছি, এরকম রাজ্যে আমাদের রাজ্যে এগুলো হচ্ছে? এখন দুটো প্রশ্ন আপনার কাছে, আপনারা যে কিভাবে দেখছেন, আইনের সাহায্য কিভাবে পায়, এটা হচ্ছে আমার দ্বিতীয় প্রশ্ন। এবং প্রথম প্রশ্ন হচ্ছে কতটা কেস পান আপনারা, বা সামনে আসছে, চোখের সামনে আসছে এরকম এগুলো? দেখুন, সর্বপ্রথম নিউজ ভ্যানগার্ডকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, এবং যারা সিনিয়ররা আজকে উপস্থিত রয়েছেন তাদেরকে আমার শ্রদ্ধা এবং প্রণাম জ্ঞাপন করছি। প্রথমত অবস্থা হচ্ছে, দেখুন আমরা যেটা বলার চেষ্টা করি, যেমন আইটিএ, ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000 অর আইটি অ্যাক্ট, দুটাকে যদি আমরা ধরি, সেটাকে আমরা এক অর্থে বলি যে সাইবার ক্রাইম, আর একটা বলি ইলেকট্রনিক কমার্স। আচ্ছা, দুটা জিনিসের মধ্যে হচ্ছে, ধরুন আপনার 94 নাম্বারস অফ সেকশনস হ্যাজ বিন মেনশনড ইন দ্য অ্যাক্ট। ধরুন মানে সাধারণ মানুষের স্বার্থে বলা যে জিনিসটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, ধরুন কোনো একটা ক্রাইম সংঘটিত হলো, কিছুদিন আগে একটা ক্রাইম আমাদের আগরতলা শহরের কোর্ট কমপ্লেক্সের মধ্যে সংঘটিত হয়েছে, কোন একজন বিশিষ্ট ব্যক্তির এগেইনস্টে সংঘটিত হয়েছে, ওনার ফেসবুকটাকে হ্যাক করেছে। আচ্ছা, তো দ্যাট টাইম অ্যাকচুয়ালি ওই ব্যক্তির সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় খুব ভালো। দ্যাট টাইম আই ওয়াজ ইন ব্যাঙ্গালোর ফর ট্রিটমেন্ট। ওই ব্যক্তির ফটোর মাঝখানে হঠাৎ করে মেসেঞ্জারে একটা ইনফরমেশন গেল, দেবদাস তুমি কেমন আছো, তোমার নাম্বারটা একটু দাও। ঠিক আছে, পাশাপাশি আরেকটা জিনিস পাঠালো, যেটা একটু আগে বলার চেষ্টা করলো, কিছু পুরানো জিনিস বিক্রি করতে চাই, তুমি কিনতে ইন্টারেস্টেড আছো? তো আমার স্বাভাবিক মনে হলো যে ব্যক্তিটা আমার সিনিয়র, যার সঙ্গে আমার এত ভালো সম্পর্ক, সে কোনোভাবেই আমাকে এই প্রশ্নটা করবে না। সঙ্গে সঙ্গে আমি ওনাকে ফোন করলাম, বললো তুমি এটাকে ব্লক করো, কারণ অলরেডি এই বিষয়টা নিয়ে আমি ওয়েস্ট আগরতলা পিএসে একটা এফআইআর করেছি, যেটা আমাদের রাজ্য প্রশাসনের তরফ থেকেও বারবার অবগত করা হয়েছে। আমাদের যে পুলিশ প্রশাসন রয়েছেন, স্যার হয়তো বা জানেন যে অবগত করা হয়েছে যে আপনাদের কাছে যদি বাইরে থেকে কোনো মেসেজ আসে বা কোনো ধরনের কোনো ইনফরমেশন আপনাদের কাছে আসে, সঙ্গে সঙ্গে আপনারা প্রশাসনকে বিষয়টা অবগত করবেন। আচ্ছা, এবং আরেকটা বিষয় আপনাকে বলছি, যেটা রাজ্যের প্রশাসন অবগত করানোর জন্য চেষ্টা করেছিল, যে এরকম ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের মোবাইলের মধ্যে মেসেজ আসছিল যে আপনার এগেইনস্টে এরকম ধারাতে একটা মামলা হয়েছে, আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমি রাজ্যবাসীর কাছে আপনাদের এই যে দৃষ্টিভঙ্গি, আপনারা যে জিনিসটাকে প্রকাশ করতে চাইছেন, আপনাদের মাধ্যমে আমি একটা কথা বলতে চাই, যে আপনাদের কাছে যদি এই ধরনের কোনো মেসেজ আছে, মানে বাইরে থেকে আসে, যে আপনার নামে একটা এফআইআর হয়েছে বা আপনি একটা ক্রাইম সংগঠিত করেছেন, আমাদের নাম্বারে যোগাযোগ করুন। আপনি সঙ্গে সঙ্গে এই বিষয়টা সর্বপ্রথম প্রশাসনকে জানাবেন।
আচ্ছা, এবার আমি বলছি এটা উদ্বেগের বিষয়। দেখুন এই সময়ে দাঁড়িয়ে এগুলি সারা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জায়গাতে এগুলি হচ্ছে, কিন্তু কিছু না কিছু একটা অংশ আমাদের এই ছোট্ট রাজ্যের মধ্যে ঢুকেছে। আচ্ছা, দিস ইজ ভেরি মানে টেন্সেবল, এবং এটা নিয়ে চিন্তা করার বিষয়। কিন্তু পাশাপাশি ধন্যবাদ জানাই প্রশাসনকে যে ওনারা সঠিকভাবে ট্রেস আউট করার চেষ্টা করছেন। আচ্ছা, ধরুন সিম্পলিসিটিটা হচ্ছে, আমি আপনাকে বলছি ক্রাইমটা কিরকম ভাবে সংগঠিত হচ্ছে। কারণ আমার ফটোটাকে হ্যাক করছে বাই ওয়ে অফ সাম মেথড। আমি যদি সেই মেথডটাকে ইন্সপেকশনের মাধ্যমে বের করে আনতে পারি, তাহলে আমি অরিজিনাল মানুষটার কাছে যেতে পারবো। আচ্ছা, যেটা আপনি একটু আগে কথা বলার চেষ্টা করেছিলেন, যেটা নিখিল স্যারও বলার চেষ্টা করেছিল, দৃষ্টিভঙ্গিটা হচ্ছে যেটা আমি ভারতবর্ষের একজন নামি দামি আইনজীবীর ভাষ্যকারের মধ্যে আমি এই জিনিসটা ফলো আপ করেছি। আচ্ছা, ধরুন হঠাৎ করে রাত্রেবেলায় একটা হোয়াটসঅ্যাপে কল আসলো বা মেসেঞ্জারে কল আসলো, যেটা উনি বলার চেষ্টা করেছেন, ওই জায়গাটার মধ্যে মেসেঞ্জারের কলটা এবং হোয়াটসঅ্যাপের কলটা কি ধরনের কল আপনি যে রিসিভ করছেন। আমাদের কিছু কিছু ইয়ং জেনারেশন রয়েছে যারা মনে করে যে ঠিক আছে একটা মেসেঞ্জারে একটা ফটো এসেছে, এটা একটু ফলো আপ করি। আমি বলবো নো, আপনি সেই জিনিসটাকে অ্যাভয়েড করুন। কারণ আপনি যখন এই জিনিসটাকে ফলো আপ করছেন, তখন আপনার টোটাল যে ফেসটা ওরা স্কেচ করে জিনিসটাকে অ্যাড করে নিচ্ছে। করে কি করছে, যারা স্কেচ করছে তাদের সঙ্গে নিয়ে মিলিয়ে নিচ্ছে। মিলিয়ে নিয়ে এইবার ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে, বিশেষ করে আমি বলছি কেরলে এরকম একটা মামলা হয়েছিল, ফেসটাকে ডাউনলোড করে নিয়েছে, স্কেচ করে নিয়েছে, নিয়ে বলছে গিয়ে প্রশাসনের কাছে গিয়ে বলছে একটা ফটো বানিয়ে নিয়েছে, বলছে এই লোকটা আমাকে এই প্রস্তাব দিচ্ছে, আপনি তার বিরুদ্ধে এফআইআর নেন। আচ্ছা, সার্বিকভাবে যখন দেখা গেল যে আসলে ভদ্রলোক 1 মিনিটের জন্য মোবাইলটাকে রিসিভ করেছিল, সঙ্গে সঙ্গে তার টোটাল বডিটা স্ক্যাচ হয়ে গেছে ওই মেসেঞ্জারের মানুষটার সঙ্গে। সুতরাং এই ধরনের ফোন কল বা এই ধরনের মেসেঞ্জার থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আচ্ছা, আরেকটা কথা আপনাকে বলছি, যেটা সিস্টেম অফ ল বলছে, দেখুন হ্যাকিং উইথ কম্পিউটার সিস্টেম। সর্বপ্রথম কি হচ্ছে, ধরুন আমি একটা কোনো ইনস্টিটিউশনে কাজ করি বা কোনো একটা ব্যাংকিং সিস্টেমে কাজ করি, আচ্ছা, আমার পাসওয়ার্ডটাকে কোনোভাবে স্যার শেয়ার করা যাবে না বা ফরগেট করা যাবে না। সেই জিনিসটাকে আমাদের মেনটেন করে চলতে হবে। আজকাল যে কোনো মানুষের সঙ্গে যে কোনো কিছু হতে পারে। আমি আপনাকে বলছি, আমি এজ এ আইনজীবী হিসাবে কোর্টের কাজ সেরে রাস্তা দিয়ে আসছিলাম, হঠাৎ করে আমার মেসেঞ্জারে সঞ্জয় দাস বলে একজন একটা মেসেজ পাঠালো, আর ইউ ইন্টারেস্টেড টু ফাইন্যান্সিয়াল বিজনেস। আমার একটু ডাউট হলো। দেন সে আমাকে কতগুলি টাকার মানে ফটো পাঠালো। দেন আই এম ভেরি টেন্স অ্যাবাউট দিস ম্যাটার। সঙ্গে সঙ্গে আমি তাকে রিপ্লাই দিলাম। দেন সঙ্গে সঙ্গে সে কি করলো, মোবাইলটাকে ব্লক করে দিল। তার মানে আপনি ধরে নিতে পারেন যে স্যার যে কথাটা বলার চেষ্টা করেছিল, সিস্টেমটাকে ব্যবহার করে মানুষকে ঠকানোর যে পদ্ধতিটা চলছে, সেটা থেকে আপনাকে নিজে সতর্ক থাকতে হবে। ঠিক, সেটা তো অবশ্যই আমাদের নিজেদেরই সতর্ক থাকতে হবে। সেই বিষয়টা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব যে আমরা কি করতে পারি আমাদের নিজেদেরই রক্ষা করার জন্য, আমাদের মান সম্মান থেকে শুরু করে আমাদের অর্থ সবকিছুই বাঁচিয়ে রাখার জন্য আমরা কিভাবে থাকতে পারি। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেটা জানতে চাইছিলাম বক্সিবাবু আপনার কাছে, যে ধরুন এরকম অপরাধ, যে কোনো ধরনের অপরাধ, সেটা ভিডিও কলের মাধ্যমেই হোক, টাকার জন্য হোক, টাকা উধাও করে দেওয়া হোক, বা কোনোভাবে ঠকানো হোক, সেটা যেভাবেই হয়ে থাকুক, কারোর যদি কোনো আইনের সাহায্য নিতে হয়, সে প্রথমে কি করবে? যার সাথে হয়েছে, সবাই তো আইন বোঝে না, সাধারণ মানুষ অনেকেই আছে যারা পুলিশ স্টেশন থেকে শতহাত দূরে থাকে, কোর্ট থেকে শতহাত দূরে থাকতে পছন্দ করেন। কিন্তু এরকম একটা ঘটনা হয়ে গেল, কারণ আজ সবাই ডিজিটাল মাধ্যম ব্যবহার করছে, ফোন ব্যবহার করছে, কম্পিউটার ব্যবহার করছে। সো এরকম হয়ে গেলে কি করা, কি করবে? দেখুন আমি উইথ ডিউ রেসপেক্ট আপনাকে বলছি, ফার্স্ট অফ অল যদি আপনার হোয়াটসঅ্যাপে এই ধরনের কোনো মেসেজ আসে, সঙ্গে সঙ্গে আপনি না বুঝেন পার্শ্ববর্তী কোনো লোকের কাছ থেকে হেল্প নিয়ে আপনি সেই হোয়াটসঅ্যাপের মধ্যে আপনার যে বক্তব্যটা এই বিষয়ে সঙ্গে সঙ্গে পুট আপ করবেন। আচ্ছা, ঠিক আছে? তার মানে হলো দিস ইজ দ্য অ্যালার্ম। আচ্ছা, আমি আপনাকে বলছি, আজকালের যুগের মধ্যে ধরুন আপনাকে আমার বাই পোস্টে নোটিশ পাঠানো সম্ভব হয়নি, কিন্তু আমি যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে আমি নোটিশটা পাঠাই, দিস ইজ অলসো দ্য কমপ্লায়েন্স। এটা হলো প্রথম দিক।
আর দ্বিতীয় হলো দেখুন, আপনাকে মামলা মোকদ্দমাতে যেতে গেলে বা আইনি সাহায্য নিতে গেলে লিগ্যাল যে আপনার প্রসিডিউর আছে, আজকাল লিগ্যাল ফ্রেন্ডসের অনেকের অভাব নেই। আপনার এতগুলি সংস্থা বানানো হয়েছে যারা ফ্রি অফ কস্ট আপনাকে আইনি সাহায্য করতে পারে। কিন্তু আপনাকে যদি স্পেসিফিক কোনো কমপ্লেইন ফাইল করতে হয় তাহলে আপনাকে আপনার নিকটবর্তী থানায় যেতে হবে। সেটার জন্য আপনার বিশেষ কিছু করার দরকার নেই। আপনি সিম্পলিসিটি বাংলার মধ্যে আপনার সঙ্গে কি ঘটনাটা হয়েছে সেটা আপনি বলে কনসার্ন থানার ওসিকে আপনি দরখাস্তটা করুন। দে হ্যাভ টু বি ভেরিফাই দ্য ম্যাটার্স। এবার হলো প্রপার সেকশন অ্যাড করার বিষয়। ধরুন আমি আপনার সঙ্গে চিট করেছি, ধরুন আমি আইটির মাধ্যমে আপনার সঙ্গে চিট করেছি, ধরুন আমি আপনার কম্পিউটারের মাধ্যমে একটা মেসেজ পাঠিয়েছি যে যেটা একটু আগে বলার চেষ্টা করলো যে আপনার ইলেকট্রিক বিল তো দিতে হবে, নয়তোবা লাইনটা কেটে দেওয়া হবে, বা আপনার একটা পেমেন্ট আছে এটা স্টপ হয়ে যাবে, যে কোনো একটা ফ্রড। তো ধরুন আপনি এই ভাষাটা লিখে ছেড়ে দিন, আপনার এখানে 420 আনতে পারে, আইপিসিতে 409 আনতে পারে, 406 আনতে পারে, দেন আপনার কম্পিউটারের মাধ্যমে হ্যাকিং হলে 66 আনতে পারে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যারা আমাদের ইয়ং জেনারেশন রয়েছে, বিশেষ করে যারা আমাদের ঘরে ছেলে মেয়ে সবাই রয়েছে, বিশেষ করে মনে করেন মেয়েদের ক্ষেত্রে, আপনাকে কোনোভাবে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে আপনার বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে কেউ খেলার চেষ্টা করছে, আপনি প্রপার ভাবে গিয়ে আপনি দরখাস্ত করুন। তার জন্য কিন্তু এই জায়গার মধ্যে স্পেসিফিক প্রভিশন দিয়ে বলার চেষ্টা করেছে 67A। ওকে, তার মানে মোদ্দা কথা হচ্ছে যে আমাদের যদি এরকম ধরনের কোনো কেউ শিকার হয়, সাইবার অপরাধের বা সাইবার ক্রাইমের শিকার হলে প্রথমে যেটা করতে হবে যে নিকটবর্তী থানায় যেতে হবে। ওকে, সেখানে নন্দনবাবু আপনার কাছে একটু জানতে চাইবো যে বেসিক্যালি আমরা থানায় যাব, কিন্তু এই যে আমরা শুনি যে সাইবার ক্রাইমের আলাদা ব্রাঞ্চ রয়েছে, বা অনেক সময় আমরা দেখি যে ইন্টারনেটের মাধ্যমে আমরা অবগত করতে পারি সঙ্গে সঙ্গে। আবার একটা জায়গাতে এখন আজকাল আবার গোল্ডেন আওয়ারও শোনা যাচ্ছে, যখন এই যে ব্যাংকের টাকা পয়সা লুট হয়ে যাচ্ছে, বলা হচ্ছে যে গোল্ডেন আওয়ার আছে, এই গোল্ডেন আওয়ারের মধ্যে হলে টাকাটা আবার ফেরত আসতে পারে। এটা কি জিনিস যদি বলেন। এমনিতে আপনার একটা ন্যাশনাল একটা আছে, পোর্টাল আছে, সেটাকে বলে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল। আচ্ছা, সেখানে নির্দিষ্ট প্রসিডিউর আছে, আপনি সেই প্রসিডিউরে গিয়ে আপনার যে কোনো সাইবার ক্রাইম আপনি ওই ন্যাশনাল যে সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে আপনি করতে পারবেন, এবং এরা সঙ্গে সঙ্গে রিপ্লাই করে। কিন্তু এরা কিন্তু খুব অ্যাক্টিভ কিন্তু ওই পোর্টালটা। আচ্ছা, এখানে একটা সাইবার ক্রাইম হেল্পলাইন নাম্বার আছে, হেলো 1930। 1930 তো আপনি যে কোনো ধরনের সাইবার ক্রাইমের আপনি হেল্প পেতে পারেন। ত্রিপুরার ব্যাপারে আমি বলছি, ত্রিপুরা সাইবার সিকিউরিটি পলিসি 2018, সেটা একটা হয়েছে, স্টেট গভর্নমেন্ট করেছে ত্রিপুরা সাইবার সিকিউরিটি পলিসি 2018। সেখানে আপনাকে ক্লিয়ারলি বলে দেওয়া আছে, আমাদের এখানে এই যে ক্রাইম ব্রাঞ্চ আছে স্টেটের, সিবিসিআইডি বলে এটাকে, সেখানে ক্রাইম ব্রাঞ্চে একজন এসপি সাইবার ক্রাইম একটা পদ আছে। কদিন আগে যখন আমার সঙ্গে ওই যে আমার আইডেন্টিটি থেফট হয়েছিল, তখন কিন্তু আমি এসপি সাইবার ক্রাইমকে অ্যাড্রেস করে আমি একটা এফআইআর করেছিলাম, এবং ওইটা ডাইরেক্টলি থানাতে না গিয়ে ওইখানেও করা যায়। থানাতে যদি আপনি করেন, থানাতে ওরা জেনারেল ডায়েরি করে, দিস ইজ বিয়ন্ড দেয়ার জুরিডিকশন, সেটা হয়তো ওরা সাইবার সেলে পাঠিয়ে দেবে, কারণ ওদের এরকম ধরনের কোনো টেকনোলজিক্যাল এক্সপার্টাইজ নেই যেটা নিয়ে এটা তদন্ত করতে পারে। সাইবার ক্রাইম গুলোর অসুবিধাটা কি, ধরুন কানাডাতে বসে একজনে ক্রাইমটা করছে ইন্ডিয়াতে, আবার এটাকে একটা লঞ্চিং প্যারোড হিসাবে ইউজ করছে হয়তো নাইজেরিয়ার কোন একটা সংস্থাকে, তো সেটা একটা এই যে মানে গ্লোবাল একটা রেমিফিকেশন, সেই কারণে এই ইনভেস্টিগেশন গুলো খুব একটা কঠিন। আপনি এভিডেন্স কালেক্ট কিভাবে করবেন, সেই এভিডেন্স গুলো কালেক্ট করতে পারে আপনি আইপি অ্যাড্রেসে যাবেন। আচ্ছা, তারপরে নানা ধরনের সেখানে দেখবেন যে অসুবিধা, বিভিন্ন ধরনের আপনার যে সার্ভিস প্রোভাইডার এরা আপনাকে ঠিক মতো ইয়ে দিচ্ছে না। সেখানে এই ইনভেস্টিগেশনটা তো তারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে, যদি হ্যাকিংটা যে কোনো জায়গা থেকে হতে পারে, তাহলে ইনভেস্টিগেশনটা তো পৃথিবীর যে কোনো জায়গায় বসে হতে পারে। হ্যাঁ, তা হতে পারে। তার জন্য কিন্তু আপডেটেড থাকতে হবে তাহলে সেই জায়গার পুলিশ সার্ভিসকে। সবার আগে যেটা দরকার, জনসাধারণের সতর্ক থাকতে হবে একদম, যে কারা আপনার ইয়ে হচ্ছে। দেখুন সাইবার ভিকটিম কারা কারা হয়, অ্যাডোলসেন্টস এন্ড টিনস। এই যে আপনার ধরুন 16-17 বছর থেকে কিশোরী কিশোর, এরাই সবচেয়ে বেশি হয়। ওমেন, মহিলারা বাড়িতে বসে ধরুন হাজবেন্ড চলে যায়, এরা সারাদিন মোবাইল নিয়ে এই ঘাটাঘাটি করে। গ্রিডি পিপল, চট করে একটা লোভ দেখালো, ও ভীষণ ভাবে লালায়িত হয়ে গেল, এত টাকা দিলে এত টাকা পাবেন, এই পাবেন সেই পাবেন। গ্রিডি পিপল যারা আছে এরা হয়। কোম্পানিজ গুলো হয়, কোম্পানি তার ভাস্ট যে একটা ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি বা বিভিন্ন ধরনের কমার্শিয়াল অ্যাক্টিভিটি, সেখানে এরা প্রতারিত হতেই পারে যে কোনো একটা কোম্পানি। আর হলো যারা ফাইন্যান্সিয়াল সার্ভিস দেয়। আচ্ছা, এখন কম্পিউটার আর নেটওয়ার্ক এজ এ টুল কিভাবে করে,
কম্পিউটার এবং নেটওয়ার্কটাকে টুল হিসাবে ব্যবহার করে, কম্পিউটার বা নেটওয়ার্কটাকে টার্গেট হিসাবে ইউজ করে, বা কম্পিউটার বা নেটওয়ার্ক একটা প্লেস হিসাবে এরা ইউজ করে। এখন এই যে আপনি যখন একটা এরকম ভিকটিম হয়ে গেলেন, আপনার সবচেয়ে আপনি ধরুন নিয়ারেস্ট পুলিশ স্টেশনে আপনি একটা এফআইআর করলেন, কারণ ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000 অনুযায়ী এখানে বেশ কিছু প্রভিশন রাখা আছে। এখন ধরুন এই যে অনেক সময় দেখুন মেসেঞ্জারে বাজে বাজে গালিগালাজ করা হয়, এই যে লার্নার অ্যাডভোকেট যেটা বললেন যে এরকম ধরনের আসে, সেগুলো দেখবেন আপনি এই ত্রিপুরাতে আমি দেখেছি শর্মা কুমারী এই টাইটেল নিয়ে প্রচুর সংখ্যক ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, আমার কাছেও আসে। হ্যাঁ, টাইটেলটা থাকবে ওই শর্মা, নেহা শর্মা, উমুক শর্মা, তুমুক শর্মা, মেয়েদের খুব ভালো একটা মেয়েদের ফটো লাগিয়ে আপনাকে একটা ফেসবুক রিকোয়েস্ট পাঠাবে। প্রথম আপনি ফেসবুক রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলেন, অনেকেই করে, আমরা করি না, অনেকেই করে। করার পরে কি আসবে, ফার্স্ট আপনি মেসেঞ্জার একটা মেসেজ আসবে, আচ্ছা হ্যাঁ বলো কেসে হে, মানে এইভাবে আস্তে আস্তে অ্যাডভান্স হয়। ওই কিছুদিন পরে বলবে যে তুমি কি অনলাইন সার্চ করতে চাও কিনা, এটাতে অনেকেই ফেসে যাচ্ছে। একদম রিসেন্টলি একজন ইঞ্জিনিয়ার ফেসে গেছে, ও আমার কাছে এসেছিল, আমি ওকে বললাম আপনি 1 টাকাও দেবেন না, 1 টাকাও দেবেন না। আর এরপরে ধরুন আপনি হয়তো ওর সঙ্গে ইন্টারেক্ট করলেন ফেসবুকে ফটো দিয়ে, কিছুক্ষণ পরে আপনার কাছে হয়তো ফোন আসতেই পারে যে আমি দিল্লি পুলিশ থেকে বলছি, আপনার নামে একটা এফআইআর হয়েছে ওই থানায়, আচ্ছা এটা করে আমরা আসছি, আপনি তো যেখানে আছেন ওখানে আমরা আসছি আপনাকে অ্যারেস্ট করতে। এর কিছুক্ষণ পর আরেকটা ফোন আসবে, अच्छा आपका जो केस रजिस्ट्री हुआ वो रजिस्ट्री के बारे में आप कुछ बोलना चाहे तो आप लोग देखो इतने रुपये आप दे दो, केस खत्म हो जाएगा। এখন শুনুন 10 জনের মধ্যে একজন কিন্তু হয়তো ভিকটিম হয়ে যেতে পারে, সবাই তো এরকম ধরনের ইয়ে নেই, ভয় পেয়ে যায়, আরে পুলিশ আসবে ইয়ে আসবে, আমি এইভাবে ক্রাইম গুলো হচ্ছে। 2 নম্বর হচ্ছে ইন্স্যুরেন্স ফ্রড, অবাক কাণ্ড। আপনার হয়তো অনেকদিন আগে কোন একটা ইন্স্যুরেন্স পলিসি ছিল, সেই পলিসি আপনি উঠিয়ে নিয়েছেন বা প্রিমিয়ার এটাকে উঠিয়ে নিয়েছেন, আপনাকে বলবে কি যে আপনি যে ইন্স্যুরেন্স পলিসিটা করেছিলেন সেই ইন্স্যুরেন্স পলিসির কিছু টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট হয়েছিল, আচ্ছা সেই শেয়ার মার্কেটের টাকাটা কিন্তু আপনি নেননি, সেটা এখন বেড়ে কিন্তু এত টাকা হয়েছে, আপনি যদি এখন সেই টাকাটা নিতে যান তাহলে এগুলো কিন্তু হচ্ছে আকসার হচ্ছে ত্রিপুরায়, সেই টাকাটা আপনি নিলে আপনি এই করুন, কিছুদিন পরে আপনার থেকে ওই আইডি আধার কার্ড সবকিছু নিয়ে গিয়ে আপনাকে বলে আপনার তো এখন কোন ধরনের ইন্স্যুরেন্স পলিসি নেই, আপনি একটা ছোট ইন্স্যুরেন্স পলিসি করে ফেলুন যেখানে আমরা টাকাটা ইয়ে করতে পারবো। আচ্ছা, তো অনেকে সেই ফাঁদে পা দিয়ে কিন্তু ইন্স্যুরেন্স একটা পলিসি করে নিচ্ছে, আলটিমেটলি এখানে প্রলোভনটা একটা বিরাট বড়, ওদের মেইন টার্গেট হলো ইন্স্যুরেন্স পলিসি করিয়ে দেওয়া আপনাকে। আচ্ছা, আপনাকে একটা ইন্স্যুরেন্স পলিসি করিয়ে দেওয়া, মানে ওই ইন্স্যুরেন্স পলিসি ওদের তো টার্গেট থাকে তো যে এত বছর এতগুলো ইন্স্যুরেন্স পলিসি করতে হবে, তো সেভাবে করছে। মানুষ যদি এই জিনিসগুলো না করে, অর্থাৎ ওটিপি গুলো যদি আপনার এই যে অভিযোগ, আপনি যেহেতু ইন্স্যুরেন্সের কথাটা বললেন, অভিযোগ এরকমও আছে যে যারা ইন্স্যুরেন্স করাচ্ছেন সবাই তো নয়, এরকম ব্যতিক্রমী কিছু ওনারা নিজস্ব ক্রিয়েটিভিটি তৈরি করেন কিভাবে ক্লায়েন্টকে ফাঁসাবেন। ফোন করে বলা হচ্ছে যে আপনার ইন্স্যুরেন্সটা ল্যাপ হয়ে গেছে 2 হুইলার বা 4 হুইলারের জন্য, এবং আপনি আপনার বাড়ি যেখানে তার সামনেই কিন্তু ট্রাফিক চেকিং হবে কালকে, এবং এই ট্রাফিক চেকিংটা আমরাই করাচ্ছি যাতে সবার এটা হয়, আপনি ইন্স্যুরেন্সটা করিয়ে নিন। এই ধরনের অভিযোগ কিন্তু আমরা পেয়েছি, এরকম হচ্ছে। এখন সেটা হচ্ছে এক ধরনের ক্রিয়েটিভিটি, তার ব্যবসাটাকে বাড়ানোর জন্য ক্রিয়েটিভিটি করছে, মানুষকে বোকা বানানোর বা ঠকানোর একটা পন্থা। এখন কথা হচ্ছে যে আমি যেটা জানার চেষ্টা করছি যে আপনারা যেগুলো বললেন অনেক রকম পন্থা আছে, এক একজনের কাছে আমি বলছি কি করা। এখানে আমাদের যে জুডিশিয়ারি, আমি জুডিশিয়ারিকে ডাইরেক্টলি এটা ইয়ে করবো না, হয়তো জুডিশিয়ার নিজস্ব চিন্তাধারা আছে। এই যে আপনার এই যে ফ্রিডম অফ এক্সপ্রেশন, এই যে আর্টিকেল 19 অফ দি কনস্টিটিউশন, সেটাতে কিন্তু ইনফরমেশন টেকনোলজির একটা গুরুত্বপূর্ণ ধারাকে কিন্তু ইয়ে করে দিয়েছে। এখন ধরুন ফ্রিডম অফ এক্সপ্রেশন তো একজনকে গালিগালাজ করে বা একজনকে বাজে কথা বলে বা একজনের ক্ষতি করে তো ফ্রিডম অফ এক্সপ্রেশন হয় না, হতে পারে না। কিন্তু সেখানে অনেক সময় কেস নিতে গেলে অনেক সময় কোর্টে এটা নিয়ে কিন্তু হয়তো অনেক সময় সেরকম ধরনের রিলিফ দেয় না, কোর্ট বলে যে এটা ওর ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, সেটাও বলেছে, তাতে এমন ধরনের কোনো মামলা হবে কি। দেবদার বাবু আপনি তো দেখছেন তো, তো তারপরেও আপনার আমি মনে করব যে আজকের দিন পর্যন্ত ইনফরমেশন টেকনোলজি থাক আর যাই থাক বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি থাক যাই থাক, এখনো কিন্তু মানুষের রিলিফ পাওয়ার মতো সেরকম অবস্থায় যায়নি। অর্থাৎ আইন চেঞ্জ করতে হবে এবং এই ধরনের সেপারেট আপনার এই যে সাইবার ক্রাইমের পুলিশ বাহিনী তৈরি করতে হবে। পুলিশ বাহিনী হোক আর যাই হোক সেটা আলাদা করতে হবে। অর্ডিনারি যে পুলিশ অফিসাররা আছেন এটা তো তারা তো এই ধরনের ইনভেস্টিগেশন করার মতো তাদের বেসিক ট্রেনিং এ পায়নি বা কখনো পায়নি, এই কারণে কমন পিপল সাফার করছে। কিন্তু
ওকে, না এই ব্যাপারটা যদি আপগ্রেডেড না থাকে, টেকনোলজি আপগ্রেডেড না থাকে, তাহলে দে আর সেম অ্যাজ কমন পিপল। তাদের দিয়ে আপগ্রেডেড হবে না। একটা লোককে যে ধরনের বেসিক কোয়ালিফিকেশন নিয়ে চাকরিতে ঢুকেছে, ও টেকনিক্যাল কোয়ালিফিকেশন নিয়ে, এখন আপনার ধরুন এই যে যেমন বিহারে দেখলাম পাবলিক প্রসিকিউটর সরকারি কর্মচারী, পাবলিক প্রসিকিউটরদের নির্দিষ্ট একটা স্কেলের ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। ত্রিপুরাতে ধরুন পাবলিক প্রসিকিউটরদের সিলেক্ট করা হয় অন দি বেসিস অফ সার্টেন কনসিডারেশন। আমাদের কথা হলো যদি পুলিশ ডিপার্টমেন্টে যখন সাইবার এই যে ক্রাইমের এই কনসেপ্ট গুলো আস্তে আস্তে আসতে শুরু করছে, কেন অর্ডিনারি ইয়েদের দিয়ে তুমি এগুলো করাচ্ছ ইনভেস্টিগেশন? এখন এখানে পেপারে বিজ্ঞাপন দিয়ে ডাইরেক্ট বিটেক ইঞ্জিনিয়ার কম্পিউটারে এদের দিয়ে রিক্রুটমেন্ট করে টিপিএসসির মাধ্যমে সেপারেট একটা ফোর্স তৈরি করে, যারা এই ব্যাপারে যারা এটা বুঝবে, আপগ্রেডেড যারা ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশনের ডিগ্রি আছে বা ওই যে কম্পিউটার ইঞ্জিনিয়ার বা এমসিএ যাদের ডিগ্রি আছে, এদের থেকে তুমি রিক্রুটমেন্ট করে এদের দিয়ে একটা সেপারেট একটা পুলিশ বাহিনী তৈরি করো যারা এটা এই ইনভেস্টিগেশনগুলো যারা করবে, হ্যান্ডেল করতে পারে এবং গোল্ডেন আওয়ারটাকে যারা ইউটিলাইজ করতে পারে। কারণ এখনো কিন্তু মানুষ রিলিফ পাচ্ছে না। এই যে যেমন ইউআরএল দিলেন তো আপনি, সেই ইউআরএল দিয়ে ওই ফেসবুকের সঙ্গে সঙ্গে এরা কিন্তু বন্ধ করে দিতে পারছে। যেমন আপনার নামে হয়তো আইডেন্টিটি থ্যাফট হয়েছে, সেটা আপনি ওদের কমপ্লেন করলেন, এরা কিন্তু পরদিনে আপনার ওই ফেক ফেসবুকটাকে এটা বন্ধ করে দিচ্ছে। কিন্তু কে করেছে? এই যে এখানে যে মানে এই যে ক্রিমিনালটাকে, ক্রিমিনাল কিন্তু আইডেন্টিফাই হচ্ছে না, সেখানে বের করা যাচ্ছে। সেখানে তো আমি আমার ওই শুধু ওই ফেসবুকটা শুধু আরেকবারই করতে পারি এখন। ঠিক দর্শক বন্ধুরা, যেটা আমরা বলছিলাম আমাদের আলোচনার মধ্যে যেটা বেরিয়ে এসছে যে অবশ্যই কি হবে সেটা তো পরের ব্যাপার। শিকার হয়ে গেলে কি করতে পারি আমরা? পুলিশের কাছে যেতে পারি, ক্রাইম ব্রাঞ্চের কাছে যেতে পারি, সাইবার ক্রাইমের আলাদা ব্রাঞ্চ রয়েছে সেখানে যেতে পারি, আইনের সাহায্য নিতে পারি, যেটা আমাদের আজকে যিনি আইনজীবী রয়েছেন বক্সিবাবু উনি বলছিলেন যে অনেক আইনজীবীরা রয়েছেন যেখানে হয়তো বিনা পয়সায় আপনাকে সাহায্য করবে। কিন্তু কথা হচ্ছে সাইবার অপরাধ কি সেটাই কি আমরা সবাই জানি? যে কোনো সামাজিক মাধ্যমে কাউকে নিয়ে মানহানিকর বা বিভ্রান্তিমূলক কিছু পোস্ট করলে, অশালীন ছবি বা ভিডিও আপলোড করলে, কারোর নামে অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকরমূলক কোনো পোস্ট দিলে, কোনো স্ট্যাটাস দিলে কিংবা শেয়ার বা লাইক করলেও কিন্তু সাইবার অপরাধ হতে পারে। এগুলো জানা থাকা দরকার। আমাদের অজান্তে কিন্তু আমরা এমন কিছু করে বসতে পারি। আমরা বড় বড় ক্রাইমের কথা বলছি, কিন্তু ছোটখাটো ক্রাইম কিন্তু আমরাও করে ফেলতে পারি, হয়তো আমরা জানি না। তার জন্য আমাদের জানতে হবে। এছাড়া কাউকে ইলেকট্রনিক মাধ্যমে হুমকি দিলে, অশালীন কোনো কিছু পাঠালে কিংবা দেশ বিরোধী কোনো কিছু করলে সেটাও কিন্তু সাইবার অপরাধ হবে। আবার ইলেকট্রনিক মাধ্যমে হ্যাক করলে, ভাইরাস ছড়ালে কিংবা কোনো সিস্টেমে অনধিকার প্রবেশ করলে সাইবার অপরাধ হতে পারে। এছাড়া অনলাইনে অর্থ চুরি সহ যে কোনো অপরাধমূলক কাজে জড়িত হলে সেটিও কিন্তু সাইবার অপরাধ। এগুলো জানতে হবে আমাদের। শুধু আমি শিকার হলে তারপর আমি দৌড়বো তা কিন্তু নয়। আমাদের জানতে হবে যে আমরা যে টেকনোলজি ব্যবহার করছি সেখান থেকে আমরা কিভাবে নিজেদের সেফ রাখতে পারবো। চলুন আমরা এবার এই পর্বে, আমাদের আলোচনার এই পর্বে আমরা কিভাবে নিজেদের আমরা সেফ রাখতে পারি। কারণ ওই যে একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। রোগ হলে চিকিৎসা করাবো, কিন্তু তার আগে কিভাবে রোগ প্রতিরোধ করতে পারি আমরা সেই জিনিসটা ভাবতে হবে। একটু যাবো নিখিল বাবু আপনার কাছে, যে ব্যাংক কিভাবে সাহায্য করতে পারে আমাকে। আমরা প্রতিনিয়ত দেখি ব্যাংক থেকে মেসেজ আসে যে এভাবে ওটিপি কারোর সাথে শেয়ার করবেন না। এই মেসেজটা ছাড়া আর ব্যাংক কিভাবে আমাকে সাহায্য করতে পারে? ব্যাংক সাহায্য করার প্রথম বিষয়টা যেটা হলো যে আমার জানতে হবে এই সাইবার ক্রাইমটা কিভাবে হয়। আচ্ছা, এটা না হলে তো আমি বুঝতে পারছি না। দেখুন এই ব্যস্ত জীবনে আমরা নিজেদের জীবন সম্পর্কে জানতে পারছি না, তো সাইবার ক্রাইমের এত বড় পার্টটা আমি কোথা থেকে পড়ব? আমি বলছি এইটা যারা করে এটা তো অর্গানাইজড ক্রাইম, তো এটা একজনে করে না, এটা একটা গ্রুপ অফ পিপলস থাকে এটার সঙ্গে যুক্ত, এবং টেকনোলজিক্যালি তারা যথেষ্ট মানে আপগ্রেডেড যারা করে। তারা কি করে? তারা কিন্তু নিজেদের অ্যাকাউন্টে করে না, করে সাধারণ গরিব মানুষের, লেবার শ্রেণী, কৃষক, একবার গ্রামীণ ক্ষেতমজুর বা এই ধরনের মানুষগুলিকে বেছে নেয়, তাদের অ্যাকাউন্টগুলিকে তারা নিয়ে নেয়। তারা এই অ্যাকাউন্টগুলির মাধ্যমে, তাদের মাধ্যমে এইগুলি কিন্তু করা হয়। এবং দেখা গেছে আমরা ব্যাংক কোন সময় পারে, এই যে গোল্ডেন আওয়ার বললেন, এই গোল্ডেন আওয়ারটা কি? গোল্ডেন আওয়ারটা কি? আপনি যখন টাকাটা পাঠালেন, পাঠালে আপনি কি করছে, টাকাটা তো যেতে একটা সময় লাগছে, আপনি এনএফটি করে পাঠান বা আপনি ব্যাংকিং যে প্রসেসগুলিতে পাঠান, অনলাইন ট্রানজাকশন করেন, এই টাকাটা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে যাওয়া বা ওই অ্যাকাউন্টে জমা হওয়ার মাঝে যে সময়টা থাকে, এই সময়টা যে গোল্ডেন আওয়ারটা, এই সময়ের মধ্যে যদি আপনি ব্যাংকের কাছে যান, আপনার অ্যাকাউন্টটা ব্লক করতে পারেন,
বা ব্যাংকের ইনফর্ম করতে পারেন, ব্যাংকের যে নিজস্ব সেল আছে, হ্যাঁ টেকনোলজি সেল আছে, এই সেলের যদি এটা অনেকের কাছে আসে, অনেকে নাম্বারটা নিয়ে নেন ব্যাংক থেকে, অনেকের মোবাইলে এটা ইয়ে করা সেট করা থাকে, এইটাতে যদি আপনি কল করেন তাইলে একটা সম্ভাবনা আছে। আর নয়তো পরবর্তী সময়ে যে এটার থেকে কল ব্যাক করে টাকাটাকে ফিরিয়ে আনা, বললামই তো যেসব অ্যাকাউন্টে দেখা যায় নির্দিষ্ট সময়টা গেটে গিয়ে যাওয়ার পর ওইটা ওই অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়, দেখা যায় যে 500 বা 1000 এরকম টাকা থাকে এই ধরনের। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এটা সাধারণত বিহার, ইউপি এইসব অঞ্চলেই এইগুলি অ্যাকাউন্টগুলি থেকে টাকা মানে এইসব রাজ্যে দেখা যায় এই টাকাগুলি যাচ্ছে বেশি। তাহলে এই ক্ষেত্রে সতর্কতা ছাড়া এবং এইগুলি নিয়ে মানে যেটা বললাম অ্যাওয়ারনেসটাই এখানে মুখ্য। এখানে একটা খুব যেটা নন্দবাবু জানতে চাইছেন হয়তো আপনাদের একটা আমি প্রশ্ন করছি যে রিসেন্টলি ত্রিপুরাতে এরকম 7 থেকে 8টা ঘটনা হয়েছে যেখানে কাউর অ্যাকাউন্টে 10 কোটি টাকা, 5 কোটি টাকা, 50 লক্ষ টাকা ঢুকে আজকে 2 বছর ধরে ঢুকে বসে আছে। এরা যখন কনফার্ম করেছে তখন এদের অ্যাকাউন্টগুলো সিল করে দেওয়া হয়েছে, কিন্তু এই টাকাটা আজ পর্যন্ত কিন্তু যেমন যে কোনো একজন অ্যাডভোকেট আমার কাছে এসেছিল যে ও একটা অ্যাকাউন্টে 10 কোটি টাকা ঢুকে আছে আজকাল প্রায় 2 বছর ধরে, ওই অ্যাকাউন্টটা ইন্ডিয়ান কোনো টাকা নয়, এটা বাইরের থেকে টাকাটা এসছে, ভদ্রলোক নিজেই জানে না, ওনার সিসি অ্যাকাউন্ট, ওই টাকা থেকে কিন্তু ওনার পেমেন্ট হয়ে যাচ্ছে ইন্টারেস্টটা, ওয়ারেস উনি টাকাটা নিতে পারছেন না। এটা হলো একটা ব্যাপার। 2 নম্বর হলো যে আপনারা যখন কোনো অ্যাকাউন্টে যখন টাকাটা ট্রান্সফার হলো ব্যাংকে, তো আপনারা আমাদের থেকে যখন কোনো একটা অ্যাকাউন্ট খোলেন দুনিয়ার যত কাগজ আছে আধার কার্ড থেকে শুরু করে সব নিয়ে নেন, এখন যে অ্যাকাউন্টে টাকাটা প্রথম ঢুকলো পরে হয়তো এখান থেকে উইথড্র করে নিয়ে গেল, কিন্তু যে অ্যাকাউন্টে প্রথম ঢুকলো সেই অ্যাকাউন্টকে আপনারা ধরছেন না কেন? সেই অ্যাকাউন্ট হোল্ডারটাকে, আমার টাকাটা এই অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে গেল, ঠিক আছে, ওই অ্যাকাউন্ট হোল্ডার প্রথমে লাইবেল। এখন আপনি বলছেন যে এটা গ্রামের কৃষক, সাধারণ খুবই গরিব ধরনের লোক, উইথড্রলটা কি করে হলো? উইথড্রলটা কি করে হলো তাহলে ব্যাংকের হেল্প ছাড়া? এটা বলছি এটা কোনো বিষয়ই না, উইথড্রলটা আপনার করাটা কোনো ব্যাপার না, কারণ সে পাসবুক থেকে আরম্ভ করে সব কিন্তু থাকছে ওই লোকটার কাছে যে হ্যাকার, আচ্ছা তার কাছে থাকছে, সে তো ওইটাকে মানে সে নিজে ট্রানজেক্ট করছে, এটাকে নিজে ব্যবহার করছে এবং সেটা অনলাইন এবং মানে টেকনোলজিকে ব্যবহার করে সে নিজে নিজে করছে। আর আপনি যে বলছেন এই টাকাগুলো, হ্যাঁ মানে অ্যাকাউন্টটা আমার অ্যাকাউন্টটা ও কিভাবে ওর হাতে যাবে? গরিব মানুষ দিয়ে দিচ্ছে, পয়সা দিচ্ছে, দিয়ে দিচ্ছে, এরকম চলছে। তো অনেক রকম পদ্ধতি থাকতে পারে, যেটা নিখিল বাবু বলেন গরিব মানুষ। আমি বুঝি না। আচ্ছা আরেকটা যেটা বলে ওই বিষয়টা যেটা বলে টাকা মানে ইউজ অ্যামাউন্ট যেটা হচ্ছে, এটা হয় কি জানেন, এটা হচ্ছে কিরকম, এখন তো মানে যখন ইন্টারনেট ব্যাংকিংটা হয়, ইন্টারনেট ব্যাংকিং এ কি হয়, আইএফসি কোড নাম্বার দিয়ে হয় একদম, হ্যাঁ আইএফসি কোড নাম্বারের মধ্যে এই নাম্বারের মধ্যে যদি একটু চেঞ্জ হয়, মনে করেন তার ইন্টেনশনটা ছিল অন্য একটা বিশেষ অ্যাকাউন্টে টাকাটা দেওয়া, এটাতে কোনো কারণে তার মানে এটা ক্লারিক্যাল ইয়ে হতে পারে, ফল্ট হতে পারে, হ্যাঁ টাইপিং এর ফল্ট একটা ডিজিট চেঞ্জ হয়ে গেল, ওকে একটা ডিজিট চেঞ্জ হয়ে গেলেই কি হলো, ওই ডিজিটটা যে অ্যাকাউন্ট আছে যে মানে ইনোসেন্ট পারসন তার কাছে গিয়ে বললো, তার অ্যাকাউন্টে গিয়ে ঢুকে গেল টাকাটা, তার টাকা ঢুকে গেল, কিন্তু টাকাটা তো ফেলে রাখবে না, ফেলে এখন ওই না যার টাকা সে খুঁজে নেবে কেন, টাকাটা তো সাদা টাকা না, ব্ল্যাক মানি, এই টাকা সে নেবে কেন? সে যদি এই টাকাটাকে নেওয়ার জন্য ক্লেম করে তাহলে তো সে ফেসে যাবে, নেবে না তো। আর একটা মেজর এখানে এইসব টাকা তো মেজর একটা সাইবার ক্রাইম ত্রিপুরা হচ্ছে কিন্তু, এবং অফিস প্ল্যানে আমি একটাকে টার্গেট করেছি যে ক্রিপ্টো কারেন্সি নিয়ে এরা কিন্তু কয়েক হাজার কোটি টাকার বিটকয়েন, এটা বিটকয়েনটা তো এটা পিকুলিয়ার জিনিস, বিটকয়েনের কোনো ইয়া নেই, মানে আকার নেই এবং ভার্চুয়াল সব, এবং ব্যাংকের সঙ্গে সরাসরি সম্পর্ক নেই এটা, হ্যাঁ ব্যাংকের সঙ্গে কিন্তু তেমন কোনো সম্পর্ক নেই বিটকয়েনের, বিটকয়েনের ভাগ একটা আলাদা, কিন্তু আমাদের যে বিষয়টা, আমাদের বিষয়টাতে এখন ব্যাংকের দায়িত্বটা কি, ব্যাংকের দায়িত্বটা হলো আপনি যদি এইভাবে ক্রাইমের শিকার হন সঙ্গে সঙ্গে ব্যাংকে ইনফর্ম করবেন, গোল্ডেন আওয়ারের মধ্যে যদি আপনি করতে পারেন
তাহলে তো ব্যাংকে টাকাটা নিয়ে নিল সঙ্গে সঙ্গে, ওকে, টাকাটা ব্যাক করলো। গোল্ডেন আওয়ার না করতে পারলে কি হবে? না করতে পারলে ওই অ্যাকাউন্টে যদি টাকাটা থাকে তাহলে টাকাটা আনতে পারে, রিকভারি করতে পারে। এখন প্রশ্ন রইল ওই অ্যাকাউন্টটা বিশেষ মানে যার অ্যাকাউন্ট হোল্ডার তার বিরুদ্ধে। এখন আপনি উনি যে মানে আমাদের আইনজীবী মহোদয় যে বললেন কেস করা বা ইয়া করা, তার বিরুদ্ধে মামলা করা, মামলা কার বিরুদ্ধে করবেন, কোথায় মামলা করবেন, কোথায় মামলা করবেন, হ্যাঁ কোথায় করবেন? এবং যার বিরুদ্ধে করলেন সে তো ইনোসেন্ট, সে তো কিছু না, বরঞ্চ হয়তোবা এতটুকু বলতে পারেন সে কিছু পয়সার জন্য সেটা এই ইউজ করতে দিয়ে, সেটা দেখতে হবে। এই অবস্থাটা হলো। ঠিক না, না ব্যাংকে আমি যদি কোনো একটা চেক দিই, আমাকে একটা ফোন করে যে আপনি কি এমন চেক দিয়েছিলেন, একটা মেসেজ আসে, কিন্তু দেখা যায় কোটি কোটি টাকা লেনদেন হয়ে যাচ্ছে, ব্যাংকের কি কোনো দায়িত্ব নেই? না, ব্যাংকের দায়িত্ব নিশ্চয়ই আছে, কিন্তু যে টাকা যে এইটা যে হ্যাকিং যে করছে বা ফ্রড যে করছে এর কাছে তো সব ডকুমেন্ট, যে লোকটা অ্যাকাউন্ট হোল্ডার যে চাইছে, ব্যাংক যা চাইছে, নন্দনবাবু আপনি যা বলছেন, ব্যাংক হোল্ডারের কাছে তো চাইছে, সে হ্যাকার সবকিছু দিয়ে দিচ্ছে। ওকে, আমার অনুষ্ঠানে খুব বেশি সময় নেই, বক্সবাবু আপনি কিছু বলবেন, এবং আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে এই মুহূর্তে, যে আমাদের রাজ্য সরকার যেভাবে যে পদক্ষেপ নিয়েছে সাইবার ক্রাইমের ব্যাপারটা, সেটা কতটা সন্তোষজনক এবং সদার্থক কতটা, এবং আর কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, আমি আপনাকে বলছি, যে কোনো জিনিসই হঠাৎ করে হয় না। একদম, যেটা মানে আমাদের পুলিশ প্রশাসনের উনি প্রাক্তন আধিকারিক রয়েছেন, উনি যেটা বলার চেষ্টা করেছেন, দেখুন ডেভেলপমেন্ট সব বিষয়ে আছে। তা আপনার যে মূল বিষয়টা হচ্ছে, ধরুন আমাদের যেটা বিভিন্ন জিনিস আছে, যেটা সাইবার অ্যাপিলেট ট্রিব্যুনাল বলে একটা জিনিস আছে, ঠিক আছে, এটা এখানে করা যেতে পারে, যেহেতু সাইবার সংক্রান্ত অনেকগুলি বিষয় বাড়ছে, ঠিক আছে। আর এখনকার সময়ে আপনি দেখবেন রাজ্যের পুলিশ প্রশাসনের বিভিন্ন বিষয়ে বহির রাজ্যে অনেক সাবজেক্ট ম্যাটারের উপরে বিশেষ বিশেষ স্পেশাল ট্রেনিং হচ্ছে, সেজন্য মনে করুন এটা রাজ্য সরকারের এটা ভালো থিঙ্কিং এবং ভালো গুড। তো প্রশ্নটা হচ্ছে, যেটা আপনিও একটু আগে বলার চেষ্টা করেছেন, যে ইনফরমেশন টেকনোলজি যে গাইডলাইন্সটা, এটা কিন্তু সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এটা আপনার ডিজিটাল মিডিয়া ইথিক্স কোড বলো একটা রুলস বলে কিন্তু 2021-এ আছে। এখন প্রশ্ন হচ্ছে যে সার্বিকভাবে ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলি মনে করুন এফআইআর হচ্ছে বা কমপ্লেন হচ্ছে, এগুলিকে কিভাবে তদন্ত করা বা কিভাবে চলবে, সেই বিষয়টা তো পুলিশ প্রশাসন অবশ্যই চিন্তা করবে, ঠিক আছে না? ধরুন ডেভেলপমেন্ট যদি না হতো, তাহলে বিভিন্ন বিষয়ে মোবাইল ট্রেকিং এর মাধ্যমে বিভিন্ন ইন্সপেকশন করা বা ইনভেস্টিগেশন করা, এটা রাজ্যের পুলিশের পক্ষে সম্ভব ছিল না। আচ্ছা, জাস্ট নাও আই থিঙ্কিং দ্যাট এই সময়টাতে যে ডেভেলপমেন্টটা হয়েছে, এটা আরো বেশি করে ডেভেলপমেন্ট হবে। আর ফর অ্যানাদার এডিশন, যেটা আমি আপনাকে বলতে চাই, আমি হ্যাক করেছি, আপনি যদি ঘরে বসে বসে থাকুন, সে যে ব্যক্তি হোক, সে রাম হোক, শ্যাম হোক, যদু হোক, মধু হোক, ঠিক আছে, না আমি আপনাকে বলছি যে ইউজার আইডিটা আপনি ইউজ করেছেন, এই ইউজার আইডিটা যদি পাওয়া যায় তাহলে তদন্ত করা যায়, কিন্তু আপনি যদি কোনো কমপ্লেনই না করেন, সে আপনি যদি কোনো বিষয়ে ফেসে যান, তাহলে তো আপনি আইনি সাহায্য পাবেন না। আমরা যখন বলি কোন একটা বিষয়ে কমন ইন্টেন্ট, ঠিক আছে, বুঝতে পেরেছি, বা আমার যদি কোনো রকমের লুকানোর কিছু থাকে তাহলে আমি আইনের কাছে যাব না, তখন আইনি সহায়তা পাবো না। একদম ঠিক। আমার আরেকটা এডিশন দিচ্ছি আপনাকে, যেটা কমন ইন্টেনশন বলছি আপনাকে। ধরুন আমি সম্পূর্ণভাবে বিষয়টা জানি না, কিন্তু আমার অ্যাকাউন্টটা বা আমার পাসওয়ার্ডটা এখানে ইউজ হয়েছে অফেন্সের সঙ্গে, তো আমি কি সেকশন 34-এ আসবো না? আমার কমন ইন্টেনশনটা কি আমি ছেড়ে দিতে পারবো? আচ্ছা, আপনি স্যার যেটা বলার চেষ্টা করেছে, আই হ্যাভ বিন কন্ডাক্টেড সাম অফ দ্য কেসেস উইথ মাই সিনিয়র। ব্যাংকিং সিস্টেমের মধ্যে আপনি যখন টাকাটা আপনি উইথড্র করবেন, আপনার উইথড্রটা কম্পিউটার থেকে পাস হতে গেলে ফার্স্ট অফ অল উইথড্র পারমিশনটা লাগবে। হাউ উইথড্র পারমিশন ছাড়া আপনার টাকা কিভাবে উইথড্র হয়ে যাবে? আচ্ছা, এই জায়গাটার মধ্যে হ্যাকাররা খেলছে। ওকে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনার তিনজনকে। অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। আজ গুরুত্বপূর্ণ আলোচনা 1 ঘন্টায় অবশ্যই শেষ করা যায় না, তবে দর্শক বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে যেটা আজকে আমাদের যারা প্যানেলিস্টরা ছিলেন, যারা অতিথিরা ছিলেন, একটা কথার উপর জোর দিচ্ছিলেন যে অনেক কিছু হয়, দিন দিন সাইবার ক্রাইম যেভাবে বিস্তার হচ্ছে, অনেক ধরন, নতুন নতুন ধরন হয়তো বেরিয়ে আসবে, আগামী দিনে আরো বের হবে, কিন্তু যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে যে আমাদের সেফ সাইডে থাকতে হবে, তাই তো নন্দনবাবু? অসংখ্য ধন্যবাদ নন্দনবাবু আপনাকে, নিখিলবাবু আপনাকে, এবং বসুবাবু আপনাকে। দর্শক বন্ধুরা, যেহেতু এই ধরনের অপরাধ যে কোনো দূরবর্তী অবস্থান থেকে করা যেতে পারে, তাই বেশিরভাগ অপরাধীরা কিন্তু সাইবার ক্রাইমকে বেছে নিচ্ছে।
বর্তমানে সাইবার ক্রাইম রোধে উদ্যোগী সরকার, তবে সচেতন থাকতে হবে আমাদের। ওই যে বলছিলাম ইংরেজিতে একটা প্রবাদ আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। অপরাধের শিকার হলে কি হবে সেটা পরের বিষয়, আগে নিজেরা সচেতন থাকাটাই শ্রেয়। তাই সচেতন থাকুন, জাগ্রত থাকুন এবং দেশ দুনিয়ার নিউজ ও টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।